বর্তমানে চলমান কোটা আন্দোলনটার দ্রুত সমাধান হওয়া দরকার। আসসালামু আলাইকুম, আমি খান তরিকুল ইসলাম, অ্যাডভোকেট, বাংলাদেশ সুপ্রিম কোর্ট। আমি আজকে এই কোটা আন্দোলন বিষয়ে একটু কথা বলতে চাচ্ছি। সেটা হলো যে এই আন্দোলনের একটা সুষ্ঠু সমাধান হওয়া দরকার, আর সেই সমাধানটা যত দ্রুত হবে তত সবার জন্য ভালো। যারা আমরা আন্দোলন করছি তাদের জন্য ভালো, যারা এর বিরোধিতা করছি তাদের জন্য ভালো, সর্বময় দেশের সবার জন্য ভালো। একটা কথা আমাদের সবারই মনে রাখা দরকার, সেটা হলো যে কোনো আন্দোলন বা যে কোনো আন্দোলনে দেশের কিন্তু অপূরণীয় ক্ষতি হয়। একটা মিনিট যদি দেশের সবকিছু বন্ধ থাকে তাহলে যে ক্ষতি হয় সেটা কিন্তু অপূরণীয় ক্ষতি, অপরিসীম ক্ষতি। কারণ পুরো দেশটা জুড়ে তখন সবকিছু বন্ধ থাকে, থেমে যায়। আর এই যে ক্ষতিটা হবে, ধরেন হাজার হাজার কোটি টাকার যে ক্ষতি হবে বাংলাদেশের এই আন্দোলনের কারণে, বা শুধু আমি এই আন্দোলনের কথা বলছি না, যে কোনো আন্দোলনে এই ক্ষতিটা কিন্তু দেশের হয়। আর সেই ক্ষতিটা পূরণ করে কারা? সেই ক্ষতিটা কিন্তু পরবর্তীতে আমরা যারা আপামর জনতা আছি সেই ক্ষতিটা আমাদেরকেই পূরণ করতে হয়। কিভাবে পূরণ করতে হয়? সবকিছুর তখন মূল্য বেড়ে যায়, তখন আমরা সহজে কম দামে আর কোনো কিছু পাই না। যেটা হয়তো আমরা 20 টাকায় পেতাম তখন হয়তো সেটা 50 টাকা হয়ে যাবে, আবার যেটা 50 টাকায় পেতাম সেটা হয়তো 100 টাকা হয়ে যাবে। বিষয়টা এমনই। অর্থাৎ পরবর্তীতে এই ক্ষতিটা আমাদেরকেই পূরণ করতে হবে। আমাদের আপামর জনতা সবাইকেই এইটা দায় নিতে হয়, সবাইকে এটা পূরণ করতে। আর আপনি না কিনে কি করবেন? আপনাকে তো খাবার খেতে হবে। ধরেন চাউলের দাম বেড়ে গেল, আপনি কি ভাত না খেয়ে থাকতে পারবেন? মনে করুন আপনি অসুস্থ, আপনি কি চিকিৎসা না করে থাকতে পারবেন? পারবেন না। অর্থাৎ এগুলো প্রয়োজনীয়, মানে একান্ত প্রয়োজনীয়। এইগুলো ছাড়া নিত্য প্রয়োজনীয় অপরিহার্য জিনিস, এইগুলো খুব এফেক্ট করে জীবনে, বাস্তব জীবনে। প্রত্যেকটা আন্দোলন, আমি শুধু এই কোটা আন্দোলনের কথা বলছি এমন না, প্রত্যেকটা আন্দোলনেই কিন্তু দেশের যে লক্ষ লক্ষ হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয়, সেই ক্ষতিপূরণ আমাদের মতো সাধারণ মানুষ বা আপামর জনতা আমরা যারা আছি তাদেরকেই পরিশোধ করতে হয়। আর যারা ধরেন যাদের টাকা পয়সা আছে তাদের কাছে কোনো কিছুতেই কোনো সমস্যা না। এই ধরেন এই আন্দোলনের মধ্যেও বলা যায় যে এক প্রকার তাদের সমস্যা কিছুই হবে না। কেন? তারা টাকার বিনিময়ে সবকিছু সহজে পেয়ে যাবে, সবকিছু তাদের বাসায় চলে আসবে। কিন্তু যারা খেটে খাওয়া মানুষ, যারা দিনমজুর, যারা প্রতিদিন কর্মজীবী মানুষ, খেটে খেতে হয় বা প্রতিদিনের ইনকাম দিয়ে তাদের চলতে হয়, এই সমস্ত মানুষগুলোই তখন পড়ে যায় মহা বিপদে। আজকে যে চাল ধরেন আমি 50 টাকা বা 60 টাকা 70 টাকা করে কিনতেছি, কালকে যদি সেই চাল আমার 100 টাকা হয়ে যায় বা 80 টাকা হয়ে যায়, তাহলে কি হবে? আমার ইনকাম তো ডাবল হচ্ছে না। যারা আমরা চাকরি করি আমাদের ইনকাম কি ডাবল হয়ে যাচ্ছে? হচ্ছে না। আমাদের ইনকাম কি বেড়ে যাচ্ছে? যাচ্ছে না। বর্তমানে আরো পরিস্থিতি এমন যে কোম্পানি আরো চিন্তা করে যে যাদের বেতন বেশি আছে এদেরকে যদি ছাঁটাইটা করে দেওয়া যায় তাহলে মনে হয় ভালো হয়। এটা কিন্তু সব কোম্পানি এমন না, প্রায় কোম্পানিতে কিন্তু এই ডিসিশনটা আসে যে যার বেতন অনেক সেই কাজটা যদি আমি কম বেতনের একজন লোককে দিয়ে করাইতে পারি তাহলে বেশি বেতনের লোক রাখবো কেন? অর্থাৎ বেতন বাড়ার তো সুযোগ নাই, উল্টে আরো বেতনটা পুরোটাই চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তার মানে আমাদের বেতনও কিন্তু নির্ধারিত, আমরা চাইলেই বেতন বাড়াতে পারবো না। অথচ দেশের ক্ষতি হওয়ার কারণে, এই ক্ষতির কারণে যখন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়ে যায় তখন কিন্তু আমরা বাধ্য হই। আমার টাকা থাকুক না থাকুক তখন আমাদের এটা অবশ্যই কেনা লাগে বা ক্রয় করা লাগে। তবে এ বিষয়ে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে
অসংখ্য ধন্যবাদ জানাতে হবে এই জন্য যে তিনি এই কোটা আন্দোলনের পাশাপাশি আলোচনাতেও তিনি রাজি হয়েছেন। এমনকি তিনি নির্দেশনাও দিয়ে দিয়েছেন যে এই সমস্যা কিভাবে সমাধান করা যায় এ ব্যাপারে আলোচনা পরামর্শ করারও নির্দেশনা তিনি দিয়ে দিয়েছেন। এবং এই যে কোটার যে বিষয়টা, এটা কিন্তু আমরা জানি যে 2018 সালে সরকার পরিপত্র ঘোষণা করে বা জারি করে কোটা পদ্ধতি টোটালি বাতিল করে দিয়েছে। সেই বাতিলের আদেশের বিরুদ্ধে মুক্তিযোদ্ধার যারা সন্তান আছে বা যারা মুক্তিযোদ্ধা পক্ষ, তারা মাননীয় হাইকোর্ট বিভাগে রিট দায়ের করেছেন। সেই রিটে মহামান্য হাইকোর্ট বিভাগ সরকারের যে 2018 সালের যে পরিপত্র ঘোষণা সেটাকে বাতিল করে দেন। তার বিরুদ্ধে কিন্তু মহামান্য হাইকোর্ট বিভাগে লিভ টু আপিল দায়ের করা হয়েছে। আর এই লিভ টু আপিল কিন্তু দায়ের করেছে রাষ্ট্রপক্ষ, অর্থাৎ সরকার পক্ষ, রাষ্ট্রপক্ষ থেকেই দায়ের করা হয়েছে। তা মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারেও কিন্তু বলেছেন যে এই শুনানিটা এটা কিন্তু 7 আগস্ট দিন ধার্য করা আছে। এই 7 আগস্টের আগে, আরো আগে, অর্থাৎ এই যে সামনে যে রবিবার আছে, দ্রুত যাতে শুনানি করা যায় এই বিষয়ে নির্দেশনা দিয়েছেন, প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আর ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা কিন্তু আর একটা বিষয়ও জানার দরকার, সেটা হলো যে আমরা অনেক সময় মনে করি যে নির্বাহী বিভাগ, সরকারের নির্বাহী ক্ষমতা থাকে, এই ক্ষমতা বলে সরকার যে কোনো সিদ্ধান্ত বা আদেশ পরিবর্তন করতে পারেন। কিন্তু তার জন্য তো সেই মামলাটা নিষ্পত্তি হওয়া লাগবে, শুনানি হওয়া লাগবে। অর্থাৎ কোনো আদালতে যখন মামলা শুনানি থাকে, আর বিশেষ করে মহামান্য আপিল বিভাগে যখন মামলাটি শুনানির জন্য রয়েছে, তখন তো কারোর কোনো কিছু করার কোনো রকম সুযোগ নেই যত সময় শুনানি না হচ্ছে। এখন আরো নির্দেশনা আছে প্রধানমন্ত্রীর, আমি আর সেগুলো বলতে চাচ্ছি না। আমি এখন এই আন্দোলন সম্পর্কে কিছু কথা বলি। কোটা আন্দোলন সম্পর্কে আমি কিছু বলতে চাচ্ছি না, আমি যে কোনো আন্দোলন সম্পর্কে বলছি। এই আন্দোলন সম্পর্কে একটা প্রবাদের মতো রয়েছে, সেটা হলো যে যে কোনো আন্দোলন একদিন কিন্তু থেমে যায়। যে কোনো আন্দোলনই হোক, 1 বছর চলুক, 2 বছর চলুক, 6 মাস চলুক, 1 মাস চলুক, এক সময় কিন্তু আন্দোলন থেমে যায়। আর রয়ে যায় কি? রক্তাক্ত স্মৃতি রয়ে যায়। সেই ব্যাপারেও আমি বলছি। আর আন্দোলন যখনই হয়, এই আন্দোলনে কিন্তু সহিংসতা চলে আসে। এই সহিংসতা কে বা কারা করে, সেটা যেই করুক, আমি কারোর পক্ষ নিয়েও বলছি না, বিপক্ষেও বলছি না, কারোর সম্পর্কেও কিছু বলছি না। আমি শুধু এটা বলছি যে কোনো একটা আন্দোলনে যখন কোথাও সহিংসতা সংঘটিত হয়, তখন কি হয়? মনে করেন যে আন্দোলন শেষ হয়ে গেছে, আন্দোলন নাই, কিন্তু ওই আন্দোলনের সময় যে সহিংসতা হয়েছে বা গাড়ি পোড়ানো হয়েছে, তারপরে প্রয়োজনীয় মানুষের সম্পত্তি জানমাল ভাঙচুর করা হয়েছে, ক্ষতি করা হয়েছে, এইরকম যে ক্ষতিগুলো করা হয়, এটা আন্দোলন শেষ হওয়ার পরে আমি যে বলেছি যে রয়ে যায় শুধু রক্তাক্ত স্মৃতি। কেন বলছি এই কথাটা? আমি বলছি এই জন্য যে আন্দোলন শেষে, আন্দোলনের সময় কিন্তু মামলা হয়, এই সহিংসতার মামলা হয়, মারামারি, কাটাকাটি, ভাঙচুর যাই হবে তার উপরে কিন্তু মামলা হবে। আর মামলাগুলো কোথায় হবে? মামলাগুলো হবে কিন্তু থানায়। আর এই মামলায় আসামি বেশিরভাগই থাকবে অজ্ঞাত। মনে করেন একটা মামলায় যদি 7,000 মানুষ আসামি, অজ্ঞাত আসামি করা হয়, বা 700 অজ্ঞাত আসামি করা হয়, অজ্ঞাত ব্যক্তিদেরকে, তাহলে কি হবে? এই 7,000 মানুষ বা 700 মানুষ, এদের কি একদিনে ধরে ফেলবে? একদিনেই পাবে? বা একদিনেই এদের বিরুদ্ধে সব আইনগত ব্যবস্থা নেওয়া হয়ে যাবে? না, হবে না। এই আন্দোলন শেষ হওয়ার পরে একের পর এক এই মামলায় যারা সংশ্লিষ্টতা খুঁজে পাবে তাদেরকে ধরে ধরে কোর্টে চালান দেওয়া হবে। অর্থাৎ অসংখ্য মামলা হবে এবং অসংখ্য মানুষ এই মামলায় আসামি হবে। আর আপনারা তো
জানেন মনে হয় যে এই সহিংসতার ব্যাপারে যে সমস্ত মামলা হয়, এমনিতেই থানাতে যে মামলাগুলো হয় সেগুলো কিন্তু আমলযোগ্য মামলা। আমলযোগ্য মামলা মানে কি? আমলযোগ্য মামলা মানে হলো এই আসামিদেরকে গ্রেপ্তার করার জন্য কোনো রকম ওয়ারেন্টের প্রয়োজন হবে না, অর্থাৎ গ্রেপ্তারি পরোয়ানা লাগবে না। পুলিশ চাইলেই যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনাকে গ্রেপ্তার করতে পারবে। এইটা হলো আমলযোগ্য। আর থানায় যে মামলাগুলো হয় এর বেশিরভাগই কিন্তু জামিন অযোগ্য, অর্থাৎ এই মামলা জামিন অযোগ্য মামলা। আপনি চাইলেই কিন্তু বিজ্ঞ আদালতে জামিন পাবেন না, যাওয়া মাত্র আপনি জামিন পাবেন না। জামিনটা কিন্তু সময় নিয়ে কাস্টডি নেওয়ার পর আপনাকে পেতে হবে। এখন আমি আরেকটা বিষয় বলি যে ধরেন আন্দোলন শেষ হয়ে গেছে, সহিংসতার কারণে মামলা হয়েছে, এই মামলাগুলো কতদিন চলবে? এই মামলা তো শেষ হওয়া দরকার। আমরা যখন কোনো অপরাধ সংগঠিত করি, সেটা আমি করি আর আপনি করেন আর যেই করেন, যখন কোনো অপরাধ সংগঠিত করি আবেগের বশে করি বা রাগের বশে করি বা পরিকল্পনা করি বা প্রতিশোধ নেওয়ার জন্য করি, যে জন্যই করি না কেন, একটা মামলা হলো আমলযোগ্য মামলা। এই মামলাটা কিন্তু মিনিমাম মনে করেন সর্বনিম্ন 5 বছর ধরা যায়, সর্বনিম্ন 5 বছর চলবে, আর এর বেশি 10 বছর 15 বছরও চলতে পারে। একটা ফৌজদারি মামলা, ক্রিমিনাল মামলা। নর্মালি থানায় যে মামলা হয় সেগুলো কিন্তু এরকম চলে। এরপরে যদি এই সহিংসতার কারণে যে মামলাগুলো হয় সে মামলাগুলোও কিন্তু ধারাবাহিকভাবে এইভাবেই কিন্তু মামলাগুলো চলবে বা মামলা চলে। এখন মনে করেন যে একটা মামলায় যদি আপনাকে 5 বছর 10 বছর বা 7 বছর নিয়মিত আদালতে হাজির হতে হয়, হাজিরা দিতে হয়, তাহলে আপনার জীবনে কি থাকবে বলেন? আপনি যেখানেই থাকেন না কেন আপনাকে তারিখ মতো, আপনাকে সময় মতো বিজ্ঞ আদালতে হাজির হতে হবে হাজিরা দেওয়ার জন্য। যদি আপনি হাজির না হন আপনার জামিন বাতিল হবে, আবার আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হবে, পুলিশ আবার আপনাকে গ্রেপ্তার করবে, আবার আপনাকে জেলখানায় পাঠাবে, আবার আপনাকে জামিন নিতে হবে। মানে এই যে একটা প্রসেসিং, একটা ফৌজদারি মামলা, মানুষ অনেক সময় কেন বলে, মানুষকে অভিশাপ দেয় যে তুই যেন মামলায় পড়িস, তুই যেন মামলায় পড়িস। কেন অভিশাপ দেয় জানেন? এই কারণে, কারণ যে কোনো মামলায় আমরা যখন জামিন নিই, মনে করেন যে বিশেষ করে আইনজীবীরা জামিন নেন বা জামিনের আবেদন করেন, আমরা যারা আসামি আমরা কিন্তু সেই দরখাস্ত কখনো পড়ে দেখি না যে সেই দরখাস্তে কি লেখা আছে, অর্থাৎ বিজ্ঞ আইনজীবী সাহেব কিসের ভিত্তিতে আমাদের জামিন চাচ্ছেন। সেখানে কিন্তু লেখা থাকে জামিন দিলে আসামি কোনো মতেই পলাতক হবে না, আসামি নিয়মিত হাজির থাকবে, টাইম মতো হাজির থাকবে, সকাল 10 ঘটিকায় হাজির থাকবে। এগুলো কিন্তু উল্লেখ করা থাকে, জামিননামায় উল্লেখ করা থাকে। আমরা যে জামিননামা দাখিল করি আর যে আমরা জামিনের দরখাস্ত দিই, সেই দরখাস্তও কিন্তু এ কথা লেখা থাকে যে আসামি কোনো মতে পলাতক হবে না, আসামির জন্য স্থানীয় এবং উপযুক্ত জামিনদার দেওয়া হবে। তার মানে কি, আপনি যে জামিনটা পাচ্ছেন এটা কিন্তু বরাবরের জন্য জামিন না। আপনি জামিনটা পাবেন মানে কিন্তু এমন না যে মামলার শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আর কখনো হাজিরা দিতে হবে না, বিষয়টা কিন্তু এমন না। অনেক সময় বিজ্ঞ আদালত যদি সন্তুষ্ট হন তাহলে কাউকে শর্ত সাপেক্ষে জামিন দেন, যেমন আগামী তারিখ পর্যন্ত বা ধার্য তারিখ পর্যন্ত এরকম একটা জামিন দেন। এরপরে কিন্তু যদি জামিন বৃদ্ধি করা না হয়, স্থায়ী করা না হয়, তাহলে কিন্তু অটোমেটিক সেই জামিন বাতিল হয়ে যাবে। অর্থাৎ যদি কাউকে ধার্য তারিখ পর্যন্ত জামিন দেওয়া হয় তাহলে পরবর্তীতে ওই তারিখেই কিন্তু আবার জামিন বৃদ্ধির আবেদন করতে হয়। আমি ওটা বাদ দিলাম, ওই জামিনের কথা বললামই না। আমি বলবো স্থায়ী জামিনের কথা, যে আপনি বিজ্ঞ আদালত থেকে স্থায়ী জামিন পেয়েছেন, পার্মানেন্ট জামিন পেয়েছেন, অর্থাৎ মামলার শেষ পর্যন্ত আপনার জামিন থাকবে। তারপরও এই পার্মানেন্ট জামিন মানে কি এমন যে আপনার জীবনে আর হাজিরা দেওয়া লাগবে না, আপনার আর কোনোদিন কোর্টে যাওয়া লাগবে না মামলা শেষ না হওয়া পর্যন্ত। বিষয়টা কিন্তু এমন না। বিষয়টা হলো এমন যে আপনাকে পার্মানেন্ট বা স্থায়ী জামিন দেওয়া হলেও তারিখে তারিখে নিয়মিত আপনাকে হাজিরা দিতে হবে, আপনাকে কোর্টে উপস্থিত হতে হবে সশরীরে। আপনার জায়গায় অন্য কেউ হাজির হলে হবে না, আপনার জায়গায় যদি আপনি অন্য কেউকে পাঠান তাতেও হবে না।
আপনি যত অসুস্থ থাকেন আপনাকে হাজির হতে হবে। আর যদি আপনি অসুস্থতার কারণে বা উপযুক্ত কারণে হাজির হতে না পারেন, তখন কি করতে হবে? আপনার পক্ষে নিয়োজিত যে বিজ্ঞ আইনজীবী মহোদয় আছে তার মাধ্যমে আদালতে সময়ের আবেদন করতে হবে। তাও কিন্তু এমন না যে ওই মামলার শেষ পর্যন্ত, শুধুমাত্র ওই তারিখের জন্য। আর আপনি যদি এমন মনে করেন যে বারবার শুধু আপনি সময়ের দরখাস্ত দিয়ে যাবেন, সেটা কিন্তু বিজ্ঞ আদালত সন্তুষ্ট হবেন না এবং তা মঞ্জুরও করবেন না। তখন আপনার এই সময়ের আবেদন বাতিল করে দিলে আপনার জামিন অটোমেটিক বাতিল হয়ে যাবে, আপনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি হয়ে যাবে। এবার বলবো, মনে করেন যে কোনো আন্দোলনে অসংখ্য মানুষকে, সে যেই হোক, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হয়, গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে উপস্থিত করা হয়। অথবা এই মামলা হওয়ার পর আপনাকে কি করতে হবে? মনে রাখবেন, আন্দোলনের সময় হোক, আন্দোলনের পরে হোক, অথবা যে কোনো সময় হোক, আপনার নামে সংশ্লিষ্ট থানায় যদি কোনো মামলা হয়, আপনি জানতে পারেন, তাহলে আপনাকে অবশ্যই জামিন নিতে হবে। জামিন নেওয়াটাই আপনার প্রথম কাজ। যত সময় আপনি জামিন না নেবেন, তত সময় পর্যন্ত পুলিশ যে কোনো সময় যে কোনো স্থান থেকে আপনাকে গ্রেপ্তার করতে পারবে। আর যদি আপনার জামিন নেওয়া থাকে, তাহলে কিন্তু ওই জামিনের কাগজ দেখাতে পারলে, অথবা রিকল থাকলে, অথবা জামিন যদি আপনার স্থায়ী হোক অস্থায়ী হোক থাকে, তাহলে কখনোই কিন্তু পুলিশ আপনাকে আর ওই মামলায় গ্রেপ্তার করতে পারবে না। তবে যদি অন্য কোনো মামলা থাকে, তাহলে কিন্তু আপনি জামিন পাবেন। আপনার জামিনে আটকানোর কোনো সুযোগ নেই। আপনি যদি কোনো আদালত থেকে জামিনে থাকেন, তাহলে কোনো পুলিশ অফিসার ওই মামলায়, জামিনে থাকা মামলায় আপনাকে কোনো রকম গ্রেপ্তার করতে পারবে না। যদি কোনো পুলিশ অফিসার আপনি জামিনে থাকা অবস্থায় আপনাকে গ্রেপ্তার করে, তাহলে কিন্তু সেই পুলিশ অফিসারের বিরুদ্ধে আপনি আপনার আদালতে ব্যবস্থা নিতে পারবেন, আইনগত ব্যবস্থা। কারণ আইনে স্পষ্ট বলা আছে, কোনো আসামি বা অভিযুক্ত ব্যক্তি যদি সংশ্লিষ্ট আদালত থেকে জামিন নিয়ে থাকে, তাহলে কোনো মতেই তাকে গ্রেপ্তার করা যাবে না। এবার বলি, আপনি জানতে পেরেছেন আপনার নামে মামলা হয়েছে। আমি যতদূর জানি, আপনারাও জানেন, যেহেতু আমরা বাংলাদেশের নাগরিক, আন্দোলন ইতিপূর্বেও হয়েছে, আপনারাও কিন্তু জানেন যে একটা আন্দোলন যখন হয়, সেই আন্দোলনে কিন্তু অসংখ্য অসংখ্য মামলা হয়, আর অগণিত মানুষের নামে মামলা হয়। যেহেতু অপরাধ যখন হয় একটা আন্দোলন সারা দেশ জুড়ে, তখন কিন্তু সহিংসতা হয়। আর আইনে কি বলা আছে? মনে করেন আমরা 5 জন মিলে একটা অপরাধ করলাম, একজন মানুষকে মারলাম মানে মেরে ফেললাম। আমি ধরেন শুধু সাথে ছিলাম, আমি কিছু করি নাই, না আমি ওই লোকটাকে মারতে পারবো না, আমি তোদের শুধু সাথে আছি, তাহলে কি আমার কোনো অপরাধ হবে? হবে। যে গলায় ছুরি মারছে তারও যে সাজা হবে, আর আমি যে ওই সাথে ছিলাম তাতেও আমার সেম সাজা হবে, আমার একটুও কম হওয়ার সুযোগ নাই। আবার ধরেন আমি শুধু পরিকল্পনা করেছি যে তোরা ওই ব্যক্তিকে অমুক জায়গা থেকে ধরে নিয়ে আসবি, ধরে আনার পর অমুক অমুক মেরে ফেলবে, অর্থাৎ আমি পরিকল্পনাকারী, আমি সমস্ত কিছু পরামর্শ দিয়েছি, আমার প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে, কিন্তু আমি ওই লোকটাকে মারিও নাই, কাটিও নাই, ধরিও নাই, তার ধারেও যায় নাই, দূরে দাঁড়াইছিলাম। তাহলে কি আমার সাজা হবে? আমি কতটুক সাজা পাবো? পুরোপুরি সাজা আপনার হবে, আপনার একটু সাজাও কম হবে না। অর্থাৎ যে গলায় ছুরি দিয়েছে তার যে সাজা হবে, আপনি পরিকল্পনা করেছেন, আপনারও সেই সাজা হবে। অর্থাৎ আমি যে বিষয়টা বলতে চাইছি সেটা হলো যে যখন একটা অপরাধ সংগঠিত হয়, আর সেই অপরাধের সাথে আমি যদি থাকি, অপরাধ করি আর না করি, আমি কিন্তু ওই অপরাধের সমান ভাগীদার, সমান শাস্তি আমার হবে। আপনি চাইলেও কিন্তু শাস্তি কমাইতে পারবেন না। এই জন্য আমি বললাম যে যখন কোনো সহিংসতার ব্যাপারে একটা মামলা হবে আর একটা আন্দোলন যখন হয়, তখন কিন্তু হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ থাকে সেই আন্দোলনে। আর তাই মামলা যখন অসংখ্য অসংখ্য হবে, তখন তো আসামিও অগণিত অগণিত আসামি থাকবে, আর সেই আসামিদের পরবর্তীতে এক এক করে গ্রেপ্তার হবে।
আপনি অনেক সময় জানতে পারবেন যে আপনার নামে মামলা হয়েছে। আর যখন আপনি জানতে পারবেন যে আপনার নামে মামলা হয়েছে, তখন আপনাকে কি করতে হবে? আপনাকে জামিন নিতে হবে। আপনি কয়ভাবে জামিন নিতে পারবেন? 3 ভাবে জামিন নিতে পারবেন। যখন আপনি জানতে পারবেন কোনো আদালতে আপনার নামে মামলা হয়েছে, তখন আপনাকে জামিন নিতে হবে। 1, আপনাকে পুলিশ গ্রেপ্তার করে নাই, আপনি বাহিরে আছেন, দেশের ভেতরেই ঘুরে বেড়াচ্ছেন, অর্থাৎ আপনি সম্পূর্ণ মুক্ত আছেন। সেই অবস্থায় আপনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নিতে পারবেন, যখন আপনি জানতে পারবেন আপনার নামে মামলা হয়েছে। এরপর মনে করেন আপনি আগাম জামিন নেন নাই, তাহলে কি করতে পারবেন? সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে আপনি আত্মসমর্পণ করে জামিন নিতে পারবেন। আর আরো একটা বিষয় আছে যে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগ থেকে আগাম জামিন নেন নাই, অথবা সংশ্লিষ্ট আদালতেও আত্মসমর্পণ করে জামিন নেন নাই, তাহলে কি হবে? তাহলে পুলিশ আপনাকে ধরে অ্যারেস্ট করে গ্রেপ্তার করে আপনাকে কোর্টে উপস্থিত করবে, হাজির করবে। তখনও আপনি বিজ্ঞ আদালত থেকে জামিনের আবেদন করে জামিন চাইতে পারেন বা জামিন পেতে পারেন। এখন বলি, এই সমস্ত মামলা ইতিপূর্বে আমার দেখা মতে বা আপনারাও জানেন যে এই আন্দোলন সংক্রান্ত, এই সহিংসতা সংক্রান্ত যে মামলাগুলো হয়, যেহেতু মামলাগুলো জামিন অযোগ্য, এই মামলাগুলোর শাস্তি কিন্তু খুব বেশি থাকে। অনেকগুলো ধারা থাকে, কিন্তু 5টা 6টা ধারা থাকে মিনিমাম, বেশিও থাকে, 8টা 10টা ধারাও থাকে এক একটা মামলায়। তা 8টা যদি ধারা থাকে, 8টা ধারায় সব শাস্তি মিলে মনে করেন যে শাস্তি হবে 50 বছর বা 40 বছর বা 30 বছর। এখন সংশ্লিষ্ট আদালতে যদি আপনি আত্মসমর্পণ করেন, আপনি জামিন পাবেন না। আবার পুলিশ যদি আপনাকে গ্রেপ্তার করে সংশ্লিষ্ট আদালতে আপনাকে নিয়ে যায়, তাহলেও কিন্তু আপনি জামিন পাবেন না। আপনি জজ কোর্ট করেও জামিন পাবেন না। আপনাকে কিভাবে জামিন নিতে হবে? আপনাকে কাস্টডিতে যেতে হবে। কাস্টডিতে যে জজ কোর্ট করে বা ফেয়ার মিস করে তারপরে আপনাকে মহামান্য হাইকোর্ট বিভাগে যেতে হবে জামিন চাওয়ার জন্য। তাতে কি হবে? বিষয়টা কিন্তু এমন না যে আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে গেলেন আর জামিন পেয়ে গেলেন। এই সুযোগটা কিন্তু কোনো মতেই নাই। আপনি মহামান্য হাইকোর্ট বিভাগে গেলেও আপনাকে জামিন পাওয়ার যোগ্য হতে হবে, জামিন পাওয়ার মতো গ্রাউন্ডস থাকতে হবে। অর্থাৎ এফআইআরে আপনার নাম থাকবে না, এজাহারে আপনার নাম থাকবে না, আপনি মামলায় সংশ্লিষ্টতা থাকবে না, আপনি তো অপরাধ সংগঠিত করেছেন এরকম কোনো বর্ণনা থাকবে না, আপনার 164 ধারায় জবানবন্দি থাকবে না, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আপনার যদি সরাসরি সংশ্লিষ্টতা থাকে বা যারা অপরাধ করেছে আপনি তাদের সাথে থাকেন, তাহলে কি হবে? মহামান্য হাইকোর্ট বিভাগে গেলেও আপনি সহজে জামিন পাবেন না। আপনাকে কি করতে হবে? তখন কাস্টডিতে লং টাইম থাকতে হবে, অর্থাৎ 2 বছর 3 বছর 4 বছর এই রকম করে আপনাকে থাকতে হবে। এরপরে কিন্তু আপনি জামিন পাবেন। আর জামিন পাওয়ার পরও আপনাকে নিয়মিত আদালতে হাজির হতে হবে। যাই হোক, এই গেল জামিনের বিষয়। আর সর্বশেষ আমি যে কথাটা বলবো আপনাদেরকে, বা আমি নিজেকেও বলতে চাই, যে মনে করেন এই যে মামলাগুলো হয় সাধারণত আন্দোলনের পরে সহিংসতা মামলায়, এই মামলায় কিন্তু আসামিরা খালাস পায় কিন্তু খুবই কম। 99% আসামির কিন্তু সাজা হয়, কারণ অপরাধের কিন্তু প্রমাণ সহজেই করা যায়। সিসিটিভি ফুটেজ স্পষ্ট, তারপরে বর্তমানে নেটের যে যুগ, আপনি যে অপরাধ করছেন সেই অপরাধের শাস্তি কিন্তু মোবাইলে, সেই অপরাধের প্রমাণ কিন্তু মোবাইলে রয়েছে, সেই অপরাধের প্রমাণ কিন্তু ফেসবুকে রয়েছে, সেই অপরাধের প্রমাণ কিন্তু টিকটকে রয়েছে।